বাবা মায়ের একমাত্র সন্তান হলে যেমন অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক তেমনই একমাত্র সন্তানের ওপর প্রেশারটাও অনেক বেশি পড়ে যায় বিপদের সময়। এইটা আমি এই কয়টা দিনে অনেক বেশি অনুভব করতে পারছি। আসলে মানুষের জীবনে দুঃখটা আসবে, আর সেখান থেকে আমাদের ভয় না পেয়ে অনেক কিছু শেখার আছে। অনেক কিছু শিখতে পারি আমরা, অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারি। এটাই বা কম কিসের? আর বিপদে পড়লে মানুষ কিন্তু আল্লাহকে বেশি ডাকে, আল্লাহর কাছে আসে, আল্লাহর সান্নিধ্যে চলে আসে। আর আমার কাছে মনে হয় বিপদ আপদ আল্লাহর দান। আর এটা একটা রহমতের মতো, একটা কুদরতের মতো। যাই হোক, অনেক বেশি বিপদে ছিলাম। আমি আজকে ১ সপ্তাহ না, ২ সপ্তাহ পরে ব্লগ ভিডিও আপলোড করতেছি। জানতাম না আমি যেগুলো করতে পারবো কিনা। আর ১ম থেকে A to Z ভিডিও করার মতো মন মানসিকতার অবস্থাতেও ছিলাম না। কারণ যারা আমার আত্মীয়স্বজন, যারা আমার কাছের মানুষ, তারা তো জানে আমি কতটা বিপদ ফেস করে আজকে এখানে দাঁড়ায়ে আছি বা অবস্থান করতেছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে যে এই সুন্দর দিনটা আসছে, এইটাও আমি এতটা আশা করি নাই। সত্যি কথা বলতেছি। কারণ আমি কিন্তু অনেকটা স্ট্রং দেখাই বাহির থেকে, কিন্তু ভিতর থেকে কিন্তু অনেকই দুর্বল। আর আমার চাইতে আমার সাহেব আরও বেশি দুর্বল। এত কথার মাঝে আমি তো বলতেই ভুলে গেছি, আমার শ্বশুর আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করেই না, একটু একটু করে হচ্ছিলেন। তো আমরা তাকে প্রথমে নওগাঁ মেডিকেলে ভর্তি করেছিলাম। আর তারপরে সেখান থেকে তারা বলে দেয় যে রাজশাহীতে নিয়ে যেতে হবে। রাজশাহীতে নিয়ে গেলাম, দেখতেই পেলেন অ্যাম্বুলেন্সে করে আমরা সবাই গেলাম। আর যাওয়ার পরে সে দিনটা কতটা যে কষ্টে কাটছে, সেটা শুধু আমি, আমার সাহেব আর আমার বোন, আমার শাশুড়ি, আমার শ্বশুর আমরাই বলতে পারবো। তো তারপরে পরের দিন একটু ফ্রেশ হয়েছি, খাওয়া-দাওয়া করছি। আর সাহেব একটু সময় পাইছিল। আমার শ্বশুরের অবস্থা আগের থেকে একটু উন্নতি হচ্ছিল। তবে অনেক বেশি উন্নতি হয়েছে এটা বলব না। তারপরেও সাহেব আমাকে নিয়ে সবকিছু চেনাচ্ছিল। কারণ সে তো আর ওখানে আমাদের কতদিন থাকতে হবে আমরা জানি না। কিন্তু সে আমাকে চাচ্ছিল যে আমি যেন তার অবর্তমানে, সে তো বাসায় আসবে, তাকে তো কাজ করতে হবে। তার অবর্তমানে আমি যেন সবকিছু সামলাতে পারি। তাই সে সবকিছুর সঙ্গে আমাকে পরিচয় করাচ্ছিল আর ঘুরে, ঘুরে দেখাচ্ছিল। আর সেই সঙ্গে আমাদের দুজনের মধ্যে একটু সময় কাটালাম আমরা। কারণ আমি কিন্তু তার সঙ্গে বা সেও আমার সঙ্গে এভাবে বাহিরে কখনো যায় নাই। যাওয়া হয়ে ওঠে না আমাদের। কারণ আমাদের বিয়ে, বিয়ের পর বেবি, আসলে সব কিছু মিলায়ে আমরা যে অনেক বেশি ঘোরাফেরা করতে পারছি এমনটা কিন্তু না। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘোরাফেরা করাটা বিলাসিতার মতো। তো যাই হোক, সে আমাকে সব কিছু চেনায় জানায় সে আজকে চলে গেছে। কারণ বাসাতে অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে। তাকে কাজগুলো কমপ্লিট করতে হতো। আর সে আমাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে চলে আসে। আর আমি তাকে আশ্বস্ত করি যে ঠিক আছে, ইনশাল্লাহ আমি আমার মতো করে চেষ্টা করব। আর সবচাইতে বড় কথা কি, সে আমাকে তার চাইতেও বেশি ট্রাস্ট করে। এইটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা প্রাপ্তি বলতে গেলে। তবে আমি যেন ওখানে একা না হই। যদিও আমার বোন ছিল, আমার শাশুড়ি মা তো ছিলই, তিনি সবসময় রোগীর সঙ্গে বসেছিলেন। কিন্তু আমার বোন ছিল আমাকে সাপোর্ট করার জন্য। সেই সঙ্গে আমার ছোট্ট একটা ভাই, আমার বরের পক্ষের। তো আমার বরের ফুফাতো ভাই, আমার ছোট্ট ভাইটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে সবসময়। আমি জানি না মানুষ আমাকে কেন এত ভালোবাসে, এতটা ভালোবাসার পাওয়ার যোগ্য কিনা আমি সেটাও জানি না। তবে সবাই যে আমাকে ভালোবাসে এটা দেখে আমার অনেক ভালো লাগে। তো আমি চাচ্ছিলাম যে আমার মেয়েটাকে নিয়ে একটু বাহিরে যেতে, যদিও আমার ইচ্ছে ছিল না। কিন্তু সাহেব অনেক করে ফোর্স করতেছিল যে দেখো, আমরা বিপদে হোক আর যে কারণেই হোক এখানে যখন আসছি, তো বাচ্চাকে তো নিয়ে একটু ঘোরাফেরা করতে হবে। বুঝতেই পারতেছেন মেডিকেলের বাচ্চাদের থাকার কিন্তু কোনো স্বাস্থ্যকর পরিবেশ নাই। তারপরেও বাচ্চাকে ছেড়ে যে থাকবো এমনটাও খারাপ লাগতেছিল। তো কী আর করা যাবে, আমি ওকে ছেড়ে থাকতে পারছিলাম না, তাই ওকে আমার কাছে রাখছিলাম। এখানে একটা বিড়াল নিয়ে আয়াতবাবু খেলা করতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর সাহেব, আর আমরা তো হঠাৎ করে চলে গিয়েছি, আর এত বেশি তাড়াহুড়ো ছিল, এত সময় স্বল্পতা ছিল, অনেক কিছু যে বাসা থেকে নিয়ে যাবো এটা আমি পারছিলাম না। হাতের কাছে যা ছিল সেটাই নিয়ে আমরা মেডিকেলে চলে গিয়েছিলাম। এই সময় মাথাতে একটু আসে নাই যে ভালো ড্রেস, ভালো খাবার, ভালো কোনো কিছু নিয়ে যেতে হবে। আমার প্রথম যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে আমাকে আমার শ্বশুরকে নিয়ে যত দ্রুত সম্ভব মেডিকেলে যেতে হবে। তো এই জন্য আয়াতের অনেক বেশি কাপড় চোপড় নিয়েছিলাম না। তবে যেটা নিয়েছিলাম সেটাও একটু সেটাও কম না যদিও বা, তারপরেও সাহেব বুঝতেই পারতেছেন বাবারা একটু অন্যরকম হয় আর মেয়েদের প্রতি অনেক বেশি দুর্বল হয়। আর আমার সাহেব না অন্যরকম একজন মানুষ। সত্যি কথা বলতে এত বিপদ আপদেও আমি তাকে সাপোর্ট করতেছি ঠিক আছে, সে আবার আরও বেশি আমাকে সাপোর্ট করতেছিল। আর বলতেছিল যে আসছো যখন বাচ্চাদেরকে একটু নিয়ে ঘোরাফেরা করো, নিজেও একটু ঘোরো, যাতে করে ভালো লাগবে আর মানে তোমার সব কিছু চেনা জানা হবে। আর আমি
আমার মেয়েকে নিয়ে এই যে আমার শাশুড়ি অনেক ফোর্স করতেছিল, ভাবতেছিলাম মানে আমি বলতেছিলাম যে এমনি সময় আসলে একটু শপিং টপিং করতাম। আর সাহেব কিন্তু আমাকে বলে দিয়েছে বাসা থেকে বারবার ফোন করে যে মেয়েদেরকে যেন কিছু শপিং করানো হয়, আমিও যেন টুকটাক কিছু কিনি। আসলে সবসময় সে এটা চায়, আমাদের সবসময় ভালো কিছু দিতে চায়। তো আমি ভাবতেছিলাম যে এটা করবো কি করবো না, তারপর ভাবলাম যে যখন দেখলাম এটা কিন্তু চতুর্থ দিন, তো দেখলাম যে আমার শ্বশুর অনেকটা স্টেবল হচ্ছে আর চিকিৎসা পাওয়ার পরে ওনার অবস্থার উন্নতি হচ্ছে। তো সেই সময় আমারও ইচ্ছে হলো যে বাচ্চাকে নিয়ে আসছি, একটু কিছু কেনাকাটা করে দেই। তাছাড়া আমার খুব খারাপ লাগতেছিল, আমার আসলে সবার কাছে না সবার বাচ্চা অনেক বেশি প্রিয়। আর আমি শপিং করতে ভালোবাসি, এটা ঠিক আছে, তবে সবসময় সব পরিবেশে না। কিন্তু এখন যখন আব্বুর অবস্থা আগের চাইতে ভালো হয়েছে, তো আমরা ভাবছিলাম যে 2-1 দিনের মধ্যে চলে আসবো, তাই একটু টুকটাক শপিং করে নেই। এখানে আমি আসার পরে যেহেতু আমার বড় মেয়েটা কিন্তু আমি নিয়ে যাই নাই, তাকে রেখে গেছিলাম, তো তার জন্য কিছু কিনতে হবে, তাছাড়া সে অনেক বেশি মন খারাপ করবে এটাও মাথায় ছিল। এই জন্য আমি চলে আসছিলাম শপিং করতে। তো এখানে রাজশাহীতে কিন্তু অনেক কিছু আমি চিনি না, বাট যেইগুলো জিনিসগুলো চিনি সেখানে একটু টুকটাক শপিং করতে গিয়েছিলাম। তার মধ্যে ছিল ফার্স্ট আড়ং, মানে আড়ংয়ে কিন্তু আমি যাই নাই, আমি প্রথম দিন গিয়েছিলাম নিউ মার্কেটে, নিউ মার্কেট থেকে ওমর প্লাজায় গিয়েছিলাম, থিম ওমর প্লাজা। এই দোকানগুলো না অনেক সুন্দর, আর এই ভাইয়া আপুদের ব্যবহারগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। তো আমি বলতেছিলাম, প্রথমে পারমিশন নিচ্ছিলাম যে ভিডিও করা যাবে কি না, তারা বলছে হ্যাঁ সমস্যা নাই। তবে আয়াত বাবুকে সবাই অনেক বেশি স্নেহ করতেছিল, আর সেই সঙ্গে ওকে যে ড্রেসটা আমি পরাচ্ছিলাম সেই ড্রেসটাই ওকে অনেক সুন্দর লাগতেছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিলো যে কোনটা নিব আর কোনটা নিব না। আর এখানে একটা কথা না বললেই নয়, সাহেব আমি নিজে কিন্তু রুজি করি না, তবে বরের টাকায় ফুটানি করার মজাই কিন্তু অন্যরকম, বরের টাকায় শপিং করার মজাই অন্যরকম। তো আমি এখানে সেটাই করতেছিলাম। সাহেব আমাকে কার্ড দিয়ে গিয়েছিল, মানে আমি কতটা শপিং করব কী করব সেটা আমার ওপর একদম ডিপেন্ডেন্ট ছিল। আর ও এরকমই, ওর সব কিছু আমাকে দিয়ে দিতে চায়, আমি আমার ইচ্ছে মতো শপিং করতেছিলাম। তবে আমি কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়েছি, এমনটা না, শুধু বাচ্চাদের জন্য নিয়েছিলাম। এটা আবার সাহেব দেখে অনেক রাগ করছিল। তো আমি এখানে আয়াত বাবুর জন্য অনেক কিছু না, সামান্য কয়টা জিনিস কিনেছি, বাট আমার খুব পছন্দ হয়েছিল। আসলে পছন্দ হইলে সেই জিনিসটা দোকানে রেখে আসতে অনেক কষ্ট হয়। এখানে কিন্তু আমি এখানে শপিং করতেছিলাম মাত্র 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি শপিং কমপ্লিট করতে হয়েছে, কারণ আব্বু আম্মু আর আমার দেবরকে কিন্তু রেখে আসছে ওদেরকে দেখাশোনা করার জন্য। তারপরেও আম্মু অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিল, আর আম্মুর চাইতে অনেক বেশি অস্থির হচ্ছিল আব্বু। আয়াত বাবু অনেক খুশি হয়েছিল, এরকম প্লেসেও কিন্তু আগে কখনো আসে নাই। আমরা তো মহাদেবপুরে বাজার করি টুকটাক, বাহিরে খুব কম যাই, তো নওগাঁতে একটু যাই, কিন্তু রাজশাহীতে আয়াত বাবুকে নিয়ে কখনো এভাবে বাজার করা হয় নাই। গিয়েছিলাম, আয়াত বাবু অনেক ছোট ছিল তখন, আর আয়াত বাবুকে সবাই এত বেশি ভালোবাসতেছিল। এই যে দোকানে আমি জিনিসগুলো কিনতেছিলাম, এখানে আবার আয়াত বাবুকে ভালোবেসে ওকে একটা ব্যাগ গিফট করে আমরা যখন রিটার্ন আসি তখন, তো সেটার ভিডিও করা হয় নাই, অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম। আর এই আপুটাকে দেখতেছেন, এইটা কিন্তু আমার বোনের বান্ধবী, ও অনেক বেশি হেল্প করতেছিল আমাদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছিল। ও কিন্তু সরকারি নার্স এখনও হয় নাই, তো ও নার্সিং পড়তেছে, তো ও আবার অনেক বেশি আমাদেরকে হেল্প করতেছিল। তো ও বলতেছিল আপু চলেন আমি আপনাদের সঙ্গে শপিংয়ে যাচ্ছি, আর আমিও বলেছিলাম যেহেতু আমরা অনেক বেশি কিছু চিনি না, তুমি আমাদের সঙ্গে গেলে আমাদের ভালোই লাগবে। তো এই ছিল আজকে আমাদের শপিং, যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।